This track was downloaded from FusionBD.com. Haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম, এবং ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মাসুম। আর যথারীতি বলবো না, আসলে এরকম কোনো প্ল্যানই ছিল না, বাট আজকে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে আসলে প্রতিদিনই গেস্টরা আসে এবং প্রতিদিন গেস্টরা এসে গল্প বলেন, ঘটনা বলেন। অনেকগুলো ইমেল জমে গিয়েছিল এবং সেই ইমেলের জন্য আমাকে অনেক গালমন্দ শুনতে হয়েছে রেগুলার। অনেকেই মন খারাপ করেছেন, অনেকে বলেছেন যে আর ইমেল পাঠাবেন না। সো আই এম রিয়েলি সরি। তো আমি আজকে চেষ্টা করেছি যে আমার পছন্দের কিছু ঘটনা দিয়ে আজকের এই এপিসোডটা সাজাতে, এবং সেই সাথে কিছু ইমেল পড়বো, যে ইমেলগুলো অবশ্যই আপনারা আগে শুনেননি, এরকম কিছু ইমেল পড়বো। যদি আমি ভুলে গিয়ে না থাকি যেটা পড়া হয়েছিল, বাট আমি আবারও পড়ছি না, এরকম হবে না ইনশাল্লাহ। যাই হোক, আজকের শোটা স্পেশাল হবে, আমার কাছে অনেক স্পেশাল, এবং আমি অনেক আশা নিয়ে বসে আছি। যদি খারাপ লাগে সেই দায়ভারও আমার, বাট আমি আশা করি যে আজকের শো আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল আজকে আপনাদের অনেক আনন্দ দেবে, সেটাই আশা করব। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকের এই শো যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শোটা আপনি আবারও শুনতে পারবেন, বাট তার জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। এরপরে দেখবেন যে একের পর এক এপিসোডগুলো চলে আসছে, এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি এপিসোড সিলেক্ট করে শুনে ফেলুন। এখন আরো একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ভূত এফএম এর যে টিউনটা, এটা আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। এন্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125 and you can activate it by sending SMS. আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। এই তো হয়ে গেল। এর মধ্যে যারা আমাদের আজকে SMS করতে যাচ্ছেন তারা SMS করতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল পাঠাতে চান, আমি একটা কথা বলবো যে ইমেইলে আসলে যে সমস্ত গেস্টদের আমি চাই যে আমার সাথে পার্টিসিপেট করুন স্টুডিওতে এসে, তাদের কাছ থেকে ইমেল পাওয়ার সংখ্যা অনেক কম। সো আমি জানি না যে এটা খুবই, আমার মনে হয় এটা খুব খারাপ লক্ষণ। তো যাই হোক, আমি চাইবো যে এইবার আপনাদেরকে, এর আগে একবার বলেছিলাম আমি যে হ্যাঁ, এরকম ধরনের ইমেল না পাঠালে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বাট আমি যখন বলেছিলাম তখন দেখেছিলাম যে অনেকেই আবার পার্টিসিপেট করতে আগ্রহ দেখিয়েছিলেন। তো আমি চাইবো যে আপনারা বেশি বেশি করে ইমেল পাঠান। আপনারা যারা বড় ঘটনা শেয়ার করতে চান, তারা চাইলে আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে অডিও ফাইল আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আর যারা চান যে স্টুডিওতে আসবেন, তাদের মানে আপনারা তো একদম মোস্ট ওয়েলকাম। আপনারা যদি আসেন তাহলে আমি খুব খুশি হই, সবচাইতে বেশি খুশি হই যদি আপনারা কেউ বলেন যে আমি স্টুডিওতে আসবো। আর যে ঘটনাটা হয়ে গেছে আমাদের আগে কোনো এপিসোডে, যে অনেক কাছাকাছি ঘটনা কেউ শেয়ার করেছেন, সে ধরনের ঘটনা শেয়ার না করাটাই ভালো। আপনাদের কাছে আমি জানি যে অনেক ঘটনা আছে, আসলে ঘটনা পাওয়াটা কিন্তু এত মুশকিল না। আমি যদি আজকে রাস্তায় বেরিয়ে যদি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আপনি কোনো ভূতের ঘটনা জানেন বা আপনি কোনো ভয়ের ঘটনা জানেন, দেখবেন যে সঙ্গে সঙ্গে সে বলবে যে হ্যাঁ জানি, শুনেছি দু একটা। তো আপনার নিজের ঘটনা হতে হবে না, অন্য কারো কাছে শুনেছেন এরকম কোনো ঘটনা হলেও কিন্তু চলবে। তো সেই সমস্ত ঘটনা আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, BHTTFM@radiofurti RADIOFOORTI.FM। এখানে চাইলে আপনি ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। এখন আমি যেরকম কথা বলেছিলাম সেই কথা অনুযায়ী একটা কাজ করব। এখন আমি যা বলেছিলাম সেই অনুযায়ী কাজ হবে, এবং আমি ঘটনায় চলে যাব। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরেই। Haunted by
Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম। আজকে মাসুম শুধুমাত্র মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে রয়েছেন। অন্যদিন গেস্টরা আসে, তাদের অনেক টেক কেয়ার করে মাসুম। যাই হোক, এনিওয়েজ, আজকে যে ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, সেই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম মোস্তফা, মিরপুর 14 থেকে তিনি আমাদের এই ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমি বেশ কয়েকটি ঘটনা জানি, ইতোপূর্বে আমি ঘটনা ভুলক্রমে ভৌতিষ্ঠের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি 2 তারিখ বাংলাদেশ ছেড়ে ইউএন মিশনে যাচ্ছি বলে আপনাদের কাছে আসা সম্ভব না। আমার মোবাইল নাম্বার, তারপরে সেটা সবার অবশ্য জানার দরকার নেই। যাই হোক, তিনি বলছেন যে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক, তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে, ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক অনুনয় বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে দিতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পেছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ, আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে।
তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং লোকটিকে ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ, ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কোনো রোগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এই ঘটনা পাঠাই তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়, রাইট? সো আপনারা যেটাই ঘটনাটা পাঠাবেন সেটার পরে একটা রিভিশন দেবেন। এনিওয়েজ, আবারও বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে SMS পাঠাতে পারেন। আপনাদের SMS গুলো সযত্নে সংরক্ষিত থাকবে এবং কিছু কিছু SMS আমি পড়বো। যেমন আমি দেখতেই পাচ্ছি আমাকে বিথি SMS করেছেন এবং SMS করে বলছেন যে আজকের ভূত এফএম তার ভাল লাগছে, আইডিয়াটা চমৎকার। আমি দেখতে পাচ্ছি লুনা আমাকে SMS করেছেন এবং লুনা বলেছেন যে আজকেও গেস্ট নেই, তবে আগামী সপ্তাহ থেকে থাকবে। আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি সবুজ SMS করেছেন এবং সবুজ SMS করে বলেছেন যে যে ঘটনা এখন পড়লাম সেটা মারাত্মক। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু মারাত্মক ঘটনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে সবুর SMS করেছেন এবং তিনি ভূত এফএম আসতে চান। আমি তো বলবোই যে অ্যাড্রেস দেয়াই আছে, bhutfm@radiofurti.fm, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা এখানে পাঠিয়ে দিন। আমি জ্যোৎস্নাকে SMS করতে দেখতে পাচ্ছি এবং জ্যোৎস্না বলছেন যে তিনি ঘটনা পাঠাতে চান। একটু আগে ইমেল অ্যাড্রেস দিলাম। আমাকে দেখতে পাচ্ছি এছাড়াও রবিন SMS করেছেন, তার SMS তাই এখনো পড়া হয় না। এই মাত্র পড়ে ফেললাম আপনার SMS। যাদের SMS আমি পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি যে আমি অনেকের SMS হয়তো মিস করে যাচ্ছি। আমাকে SMS করেছেন সাগর এবং সাগর SMS করে বলছেন তিনিও ভূত এফএম আসতে চান। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। যারা ভূত এফএম আসতে চান, এমনকি বাইরে থেকেও আসতে চান, তারা কিন্তু ইচ্ছা করলেই একবার আসার কথা বলেই দেখুন না কেন, তারপর দেখুন না কি হয়। এনিওয়েজ, আমরা আবার পরবর্তী ঘটনায় চলে যাব। আরো একবার বলি, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই মাসে বেশ কিছু ভালো ভালো ঘটনা ঘটেছিল। আমাদের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমাদের এখানে এসেছিলেন জাহিদ হাসান নিয়ন। আমরা তার ঘটনা শুনবো। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। Thanks, Rasmuda. It's Zaid Hassan Neon again. Thanks to Dupit and Bhut FM. I want to say hi to all of my friends and especially my friend Labiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল। সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম। আর এজন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো কিন্তু আমার ঘুম আসতেছিল না। আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে ঘুম আসতেছে না, এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিভিয়ে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আচ্ছা, এখন সেখানে আমি দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে কিছুদিন আগে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের। আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা, তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে, সেটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা, আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম সেই সময়
যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম, দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল, এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, না খুলে কেউ বের হতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টস এর রুমে চলে যাই। যে আমার প্যারেন্টস সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার, মানে বেশি চিন্তা করছিলেন এই কারণে, হয়তো পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা। তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের দুদিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি হচ্ছে আমার মানে বেসিনের দিকে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধুয়ে আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারার সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে ক্লিয়ার দেখা যাবে এবং যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা, মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার হচ্ছে চুলগুলো অনেক বড় বড় ছিল আর তার ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নাই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখনই। তারপর হচ্ছে আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা হচ্ছে জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভস, তিনি পরেশ গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক পুরানো ধারণা আছে এবং উনি অনেক এগুলোকে সলভ করছেন আর কি। আচ্ছা, ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি, তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, এরকম কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি, খুলে ঘুমাইছি। সেদিন রাত্রে মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম, অন্য কাতে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত, শুধু আর কি, শুধু একটা হাত। হ্যাঁ, আর সে হাতটা মানে কিরকম, মানে সাপের যে স্কিনটা আছে না, এরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ চেপে ধরলো, নাক মুখ চেপে ধরলো একেবারে। আমি ডান কাতে শুয়েছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা, আমি মানে পারতেছিলাম না তার সাথে। This track was downloaded from FusionBD.com. তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরানোর পর হাতটা নিচে, আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখি না তখন আর। আচ্ছা, হ্যাঁ, তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসায় আবার বললাম আমি। তারপর আমার আব্বু আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল, উনি ওনার কাছে জিজ্ঞেস করলো। উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। উনি মানে একটা আসন না কি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা, আম্মু বলছে না এরকম তো কিছু হয় না। বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে, তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে কটু কথা বলছিল, হয়তো বলছে যে এগুলো ভুয়া আর কি। এখন ওই মহিলা বলছিল যে আপনার হইতেছে আমি ক্ষতি করে দেখাবো।
আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু আর পরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে, এরপর থেকে আর কিছু হয় না, এখন আর কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা, তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই তিনি, সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দিই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা মানে ঠিক পাত্তা দিতে চাই না, যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু, এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলে আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহু দিন চলবে, এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো দূর দিয়ে যেতে পারবো। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম। এবং একটু আগে যে ঘটনাটা শুনলেন, আমি আশা করব যে সবার অনেক বেশি ভালো লেগেছে। আমি পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। Haunted by Airtel. যেমন কথা তেমন কাজ, ফিরে এলাম বিরতির পরে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলেই আমাদেরকে ইমেল করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। লিখছেন, আমার নাম আরাফাত হাসান, এবং আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমার নানা পাকিস্তান আমলের একজন ঠিকাদার ছিলেন, সাথে সাথে বোতলে জিন বন্দির দক্ষতা থাকার কারণে তাকে গ্রামের লোকজন ফকির নামে চিনত। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জিন যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নানা সচেতন থাকার কারণে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বলেছিলেন তিনি খুব অল্প সংখ্যক জিনকেই বোতলে পুরেছেন। এটি একটি সাধনার মতো, এবং সাধারণত সূরা পড়ার মাধ্যমে করা হয়। বলা হয়ে থাকে এই পদ্ধতিতে শুধু বদ জিনরাই কাবু হয়ে যায়, এবং অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়েদের ওপর ভর করে, সে সমস্ত জিনদেরকে আর কি বধ করা যায়। প্রত্যেক জিনই বোতলে বন্দির পর ছেড়ে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে। নানা সবাইকে তওবা করিয়ে ছেড়ে দিত। তবুও নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলতেন। বলা বাহুল্য যা কিছু কথা উল্লেখ করা যেতে পারে, যেমন পুকুরে একা একা গোসল করা যাবে না, সন্ধ্যার পরে চুন চুল এ জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না, রাতের বেলায় মাছ মিষ্টি খেয়ে সুপারি চাবানো যাবে না, গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না, সে ডাক যদি 3 বার হয় তাহলেই তাকানোর হুকুম আছে।
নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্টি কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হয়ে তারপরে বুঝতে হবে যে সে মানুষ কিনা। নানি ভয়ে সন্ধ্যার পরে বের হতো খুব কম, আমাদেরকেও দিত না। আমরা ছোট মানুষ ভয় থেকেও রাতের আধারে গানের কলি খেলার ঝোঁকটাই বেশি ছিল। একবার নানা একটি সাপরূপী জিনকে বোতলে পুড়ে ফেলে, কিন্তু নানি রাতের আধারে সেটিকে কেরোসিনের বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানাকে ডাকতে থাকেন। নানা দোয়া দুরুদ পড়ে জিনটাকে বোতলে ভরার আগেই সেটি পগার পার হয়ে যায়। বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেঁধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান। তার পুরো শরীর নীলাভ হয়ে যায়। সারা রাত চেষ্টা করেও যে কোনো কবিরাজ বিষ নামাতে পারছিল না। সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে। নানা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতেও ফল হয়নি। তারপর একদিন মামার জ্ঞান ফিরল। তার নীলাভ বর্ণ তখন আর নেই। আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রামবাসী অবাক। নানাও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কিছুদিন পর নানা স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, এটা নমুনা সবে, এভাবে গোটা পরিবার শেষ হয়ে যাবে। নানা বাড়ি বাঁধলেন। ইমাম সাহেবকে কয়েকদিন বাড়িতে রাখলেন। ইমাম সাহেবের বেশ কিছু ভালো জিন ছিল, তারা নাকি নানাকে পাহারা দিত। এভাবেই দিন যাচ্ছিল। আমাদের আর কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি। নানা গত হলেন, অর্থাৎ মারা গেলেন। তার নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক ভাবেই চলছিল। নানা না চলার কোনো কারণ তো ছিল না। হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোনো বিপদ প্রাণটা নিয়ে যাবে না এ নিশ্চয়তা কে দিতে পারত। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে। একদিন মাঝরাতে বড় মামার ঘুম ভেঙে যায়। তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন। খুব জোরে জোরে চেঁচান তিনি। সবাই এসে সাপটাকে মেরে ফেলে। সাপটি ফনা তোলা ছাড়া কাউকে ছোবল মারার বদসাহস দেখায়নি। ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশের লেবু গাছে একটা সাপ দেখি। পুকুরে আমি একাই নেমেছিলাম। সাপটা তখন আর ছিল না। আমি চিৎকার করলাম। সাপটির দিকে তাকিয়ে সবাই আসার আগে সাপ কোথায় যেন উধাও হয়ে গেল। ভয়ের কথা হচ্ছে, সাপটির দিকেই আমি সবসময় তাকিয়েছিলাম। সেটিকে আমি কোথাও যেতে দেখিনি, বাট সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। তার আগে বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আবার 18 তারিখের ঘটনায় যাব, এবং 18 তারিখের ঘটনায় কিন্তু সুমন ভাই এসেছিলেন, ভৌতিস্টের সুমন ভাই এসেছিলেন, এবং তিনি তার একটা ঘটনা শেয়ার করেন। আমরা জানি যে অনেকেই রিকোয়েস্ট করেন ভৌতিস্টকে রেগুলার আনতে, সম্ভব হয় না। অনেকে বলেছেন যে হ্যাঁ, আগের ঘটনাগুলো শোনা যেতে পারে। সো সেইরকমই ভৌতিস্টের একটা ঘটনা আমরা এবার শুনবো। চলুন শুনে আসি ঘটনাটি। আরে রাসেল, কি খবর? হ্যালো। যা বলছিলাম আর কি, আপনারা শুনছেন ভূত এফএম। আজকে অ্যাকচুয়ালি কোনো স্টোরি নেই আমাদের। আমরা অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে খুব ওই ভৌতিস্টের কাজ নিয়ে প্রচন্ড বিজি, বিকজ একটা ঘোষণা দিয়েছি সিরিয়াসলি যে 26শে মার্চ দেশ টিভিতে হোপফুলি ভৌতিস্ট অন এয়ার হচ্ছে। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেক বিজি আছি। এবং আপনারা যারা অনেকেই জানেন না তাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের ভৌতিস্টের শুট হওয়ার পরে আমাদের প্রায় 2 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ পুরোপুরি ক্র্যাশ করে। অ্যাকচুয়ালি পুড়ে যায় হার্ড ড্রাইভটা। ওখান থেকে ডেটা কিছু রিকভার করা গেছে, বাট মোস্ট অফ দ্য ডেটা নাই। সো যে কারণে আমাদের অনেক কিছু আবার নতুন করে শুট করতে হয়েছে নাটকগুলো। বাট রিয়েলিটি টিভি শোর যে পার্টটা, ইনভেস্টিগেশনটা তো নতুন করে শুট করা যায় না। সো ডেফিনেটলি আমাদের নতুন কেস নিতে হয়েছে জাস্ট টু fill up the blanks আমাদের অনুষ্ঠানের জন্য। সো যে কারণে অনেক দেরি হলো। সো বাট হোপফুলি এবার আসলে ভৌতিস্ট আসছে এই মার্চ মাসেই ইনশাল্লাহ। এখন অ্যাকচুয়ালি নতুন স্টোরির তেমন কিছু নেই, বাট আমরা সামনে একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সেটা নিয়ে একটা হালকা কথা বলতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার তো অনেকেই জানে আমার এভরি মান্থেই অলমোস্ট আমার ডক্টরের কাছে যেতে হয় সিঙ্গাপুরে। সো আমার সামনে একটা সিঙ্গাপুরে ডক্টরের একটা ডেট ছিল, ফিক্স করা ছিল যে ওই সময় যেতে হবে। সো তখন এদিক দিয়ে হঠাৎ করে একদিন জিব্রান এসে আমাদের একটা নিউজ দিল যে মালয়েশিয়াতে কুয়ালালামপুরের কাছে বিচের পাশে, এটা কুয়ালালামপুর টাউনের, এটা
পাশে সাইবরজয় পুত্র যে ওরকম কোনো একটা জায়গায়, আমি এক্সাক্ট লোকেশনটা জানি না, বাট জায়গাটা চিনি আর কি। সো ওখানে নাকি একটা রিসোর্ট আছে। রিসোর্টটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের আর কি, ভিলা টাইপের আর কি। হ্যাঁ, সো বিচের পাশে সবগুলো সেপারেট, মানে একটার সাথে আরেকটার কানেক্টেড না, কাছাকাছি আর কি, বাট কানেক্টেড না আর কি, মানে এক বিল্ডিং এর দুইটা সেপারেট কটেজেস আর কি। হ্যাঁ, সো ওখানে স্পেসিফিক একটা কটেজ আছে যেটা নিয়ে মানে ভয়ঙ্কর সব কাহিনী। আমরা জীবনে এসে কিছু নিউজ দিল, তারপরে আমরা খোঁজ খবর নিলাম, তারপর বের হলো যে অ্যাপারেন্টলি একটা কটেজের মধ্যে একটা সুইসাইড হয়। যেই কটেজে সুইসাইড হয় ওই জায়গাতে নাকি অনেক আগে বেশ কিছু খুন হয়েছিল আর কি। আচ্ছা, মানে তখন ওই কটেজটা হয়নি, এটা অনেক আগের কথা। তখন ওই বিচের ওই সেক্টর নিয়ে খারাপ ছিল, সো অনেকটা এরকম যে মানুষজনকে ওখানে আয় না খুন করে মানে বডি ফেলে রেখে চলে যাওয়া হতো। তার মানে একটু দূরে, এই কারণে হয়তো সুবিধা হয়, এরকম কোন একটা ব্যাপার আছে। সো তারপরে ওখানে ইয়েটা হয়, হোটেলটা হয়, রিসোর্টটা হয়, হওয়ার পরে ওই কোন একটা কটেজের মধ্যে একটা সুইসাইডও হয়। আচ্ছা, এবং তারপর থেকে অ্যাপারেন্টলি মানুষজন নাকি ওখানে থাকতে পারে না ওই স্পেসিফিক ওই ভিলাটাতে। ওখানে থাকলে নাকি রাতে ভয়ঙ্কর সব পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি হয়, আর অনেক কিছু হয়। সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে। সো তারপরে এখন জিবরান এখন কাজ করছে এডিটিং এ, জিবরান বেশ দৌড়ে পড়েছে, আরো কিছু কাজ আছে তার পার্সোনাল, সো সে যেতে পারবে না, বাট সাকিব যাচ্ছে। সো আমাদের এখন ব্যাপারটা যে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যাচ্ছি। সিঙ্গাপুরে ইনফ্যাক্ট জুডাস প্রিস্টের কনসার্ট হয়, আমরা জুডাস প্রিস্টের কনসার্টও দেখবো, আমার ডাক্তারের কাছে সারবো, তারপরে ফেরার সময় আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়া হয়ে ফিরছি দুজন। তার মানে আপনি এবং আমরা দুজন যাচ্ছি। সো ইকুইপমেন্ট নিয়েই যাচ্ছি, একটা ইনভেস্টিগেশন ইয়েতেই যাচ্ছি আর কি। আচ্ছা, সো দেখা যাক কি হয় ওখানে। আমরা ক্যামেরা সবকিছু তো থাকছে, এভরিথিং আমরা নিয়ে যাচ্ছি সবকিছু। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ইটস এ ভেরি পপুলার রিসোর্ট। এটা নেটে আমরা মানে গিয়ে যদি কিছু পাই তাহলে আমরা এটা ফলো করে বলবো, যেহেতু এটা বাংলাদেশ না, আমরা যা খুশি বলতে পারি। সো ইটস এ ভেরি পপুলার রিসোর্ট, ইটস এ ভেরি 5-star বা 4-star রিসোর্ট, 5-star রিসোর্ট, বিউটিফুল লাগে, ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। এন্ড ওই যেখানে সুইসাইডটা হয়েছিল বা আগে যে এরা খুন হতো, ওটা নট দ্যাট মানে গেস্ট থাকলেই ঝামেলা হয়, আচ্ছা এরকম না, বাট ওরা যেটা করে ওরা পাততে ওই জায়গাটা এখন আর ভাড়া দেয় না, মানে ওই স্পেসিফিক ওই কটেজটা তার অ্যাকচুয়ালি ভাড়া দেয় না, মানে আনলেস আছে না, আনলেস সবগুলো ফিল্ড আপ মানে আছে না রাশ এই তখন ওরা ভাড়া দেয়। সো ভাড়া দিলেই মাঝে মধ্যে ইনসিডেন্ট হয়, আবার মাঝে মধ্যে হয় না, এমন না যে যেই থাকে তার ইনসিডেন্ট হয় এরকম। আচ্ছা আচ্ছা, ইনফ্যাক্ট আমরা একজনের সাথে কথা বলছি যে ওখানে 3 বার গিয়ে থাকছে। সো ওর প্রথম 2 বার কিছুই হয় নাই, থার্ড টাইম হালকা কিছু একটা হয়েছে। আচ্ছা, মানে খুব ভয়ঙ্কর কিছু হয় নাই, বাট হি ওয়াজ কনভিন্সড যে কনফিউশন আছে আর কি ওটা, যে এখানে না কিছু হয়েছে। সো কি ধরনের হয় একটু বলা যাবে? ওগুলো আমরা এসে আচ্ছা আচ্ছা বলবো। সো আমরা যেটা মজা হয়েছে, প্রথমে আমরা সুমন ভাই ওই স্পেসিফিক রুমটা অর্ডার দিছে আর কি, বুঝছো? আচ্ছা, সো প্রথমে ইন্টারনেট বুকিং দিছে, বুকিং রিজেক্টেড হয়েছে। আচ্ছা, স্বাভাবিক, মানে ওরা দিতে চায় না, মানে রিজেক্টেড মানে ওরা বলছে যে আমরা অন্য একটা কটেজ দিচ্ছি, বাট ওইটা খালি নাই, ওইটা খালি নাই এটা বলছে। তারপর সুমন ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে দেখো আমরা তো এই এটা তোমার চার্টে দেখাচ্ছে এমটি, তুমি দিচ্ছ না কেন? না স্যার আমাদের তো অন্য অনেকগুলো আছে, আপনি আরো হোটেলের কাছে বেটার লোকেশন এসে। তার সময় বলছে না না আমি ওইখানেই থাকবো। তখন ওরা খুব ইতস্তত করতেছে, বুঝছো, যে এখানেই থাকবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানেই থাকতে পারেন, বাট আমাদের আরো বেটার লোকেশন আছে, এখন তো খালি, ওয়াই ডোন্ট ইউ স্টে এট দ্য সেম রেট। অনেক বোঝানোর চেষ্টা করলো, সময় হয়তো নড়বেই না। এটা অনেক ফানি লাগছে আমাদের কাছে। এবং আমাদের এই কথা বলছে যে এর চেয়ে বেটার রুম যেটা মানে প্রেসিডেন্সিয়াল সুইট টাইপের একটা আছে আর কি, সেটা বলছে যে ওইটা আমরা আপনাদের এই রেটিং দিয়ে দিচ্ছি, আপনি ওটাতে থাকেন। শেষে আমার বলতেছে যে না আমার এক ফ্রেন্ড হানিমুনে আসছিল এবং স্পেসিফিক এই কটেজটাতে ছিল, ওরা খুব এনজয় করছে, বলছে খুব সুন্দর, সো আমরা এখানেই থাকবো। আচ্ছা, সেইগুলা বলে টলে শেষে জিনিসটা আমরা হ্যান্ডেল করছি আর কি। আচ্ছা, প্রথমে দিতে চায় না, সো ওই দিতে চায় না যখন, তখন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট আরো বাড়ছে যে আচ্ছা ঠিক আছে, তার মানে তো ব্যাপারটা আসলে মোস্ট প্রবাবলি একটা ব্যাপার কিছু আছে। তো যে কারণে এখন যাচ্ছি, দেখা যাক। আমরা ইনফ্যাক্ট আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে 23 তারিখ, 22 তারিখ আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যাচ্ছি, 23 তারিখ আমাদের ইনভেস্টিগেশন। আচ্ছা, সো 23 তারিখের পরে যেই ভূত এফএম হবে ওই সময় যদি আমরা থাকি ঢাকায়, তাহলে আমরা হোপফুলি আমরা এটার কোনো যদি কোনো ঘটনা ঘটে, ইউজুয়ালি তো মোস্ট অফ দ্য প্লেসেস এ যাই কিছু হয় না, বাট যদি কিছু ঘটে ডেফিনেটলি ওটা নিয়ে আরেকটা এপিসোডে আমরা কথা বলবো। এবং সেটা তো আপনাদের যদি আবার তৈরি করতে হয় মানে ভৌতিস্টের জন্য, তাহলে তো আবার মনে হয় ওখানে যেতে হবে। বা না, আমরা অ্যাকচুয়ালি এইবারই আমরা সব ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছি, এভাবেই যাচ্ছি আমরা।
কজ আমাদের যে ইনভেস্টিগেশন পার্টটা ওখানে তো আমাদের জাস্ট ইকুইপমেন্ট গুলো লাগে, ওখানে তার আমাদের ডিরেক্টর লাগে না, আর্টিস্টও লাগে না, No director, no lights, no crew, nothing. It's just 2 cameras. একদম সত্যি সত্যি যা মানে একদম যত বেশি। So এটা আমরা ওইভাবেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, গিয়ে আমরা ওইভাবে ইয়ে করবো যদি কিছু হয়। মানে 2 জন মিলে না মানে এর আগে এরকম তো হয়েছে, 2 জন আমরা আরো জায়গায় গেছি, অথবা একজন আমি একাও গেছি। সো ওইসব নিয়ে আর চিন্তা করার এখন আর টাইম নেই, মানে অনেক তো হইলো, 3 বছর ধরে তো ধরে। আমি ফ্র্যাঙ্কলি বিদেশ যাচ্ছি একটা জায়গায়, ওখানে যে হবে আমি প্রথম থেকে সময় বলছি যে ওখানে কিছু হবে না, ইটস প্রবলি ওয়েস্ট অফ টাইম, বাট সময় বলছে ওয়েস্ট অফ টাইম হলে কি হয়েছে, রিসোর্টে থাকলাম আচ্ছা এক রাত, সেটাই এক রাত না একটু বেশি টাকা খরচ করলাম, বেশি টাকা খরচ করে থাকলাম একটা রিসোর্টে। সেটাই অন্য কিন্তু মানে সবচেয়ে মজার ওয়ার্স্ট কেস সিনারিও আমরা একটা ভৌতিস্টোন হলিডে একটা স্পেশাল করব, বাট সবচেয়ে মজার পার্টটা এটা যে ওই যে যেটা শুনেছেন, শোনার পরে ওরা ওটা দিতে চায় না, মানে এমটি একটা জায়গা না দিতে চাওয়ার কোনো কারণ নাই। এটা এরকম না যে ভিআইপি দের জন্য, তাও না, না না তারপরও ওরা আবার মানে ডাইরেক্টলি না করছে না, ডাইরেক্টলি না করে না, আবার বাট সাজেস্ট অন্যান্য অপশন দিচ্ছে এখানে, স্যার আসলে এখন সব খালি আছে, উই ক্যান গিভ ইউ আ বেটার রুম, এই বহুত কিছু। আমরা তখন না, হোয়াটস রং উইথ দ্যাট রুম, নো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট রুম, তখন আবার এটা বলে। তো ওরা একটু সামহার ইন বিটুইন আছে। তো এনিওয়েজ ওইখানে আমরা যাচ্ছি, এখন দেখা যাক ওখানে কি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এর আগেও ভৌতিস্টে আসতে চাইছিলাম, আসতে পারিনি। যারা জানে না তাদের কথা বলি, তাদের জন্য বলি, সেটা হচ্ছে আমাদের খুব ক্লোজ 2টা ফ্রেন্ডের বিয়ে ছিল কক্সবাজারে। সো অ্যাকচুয়ালি আমি সাকিব আর জিবরান 3জনই স্টার্ট করেছিলাম কক্সবাজার যাওয়ার জন্য। সো আমরা যাওয়ার পথে ওই ইউজুয়ালি যে জিনিসটা আমাদের হয় আর কি, সো সাকিব সবসময় গাড়িতে পিছনে বসে, সে সামনের সিটে বসতে চায় না, জিবরান সামনের সিটে বসে, আমি গাড়ি চালাই, এরকম একটা জিনিস হয়। তো সাকিব ওই দিন কোন একটা কারণে বলতেছে যে আমি সামনে বসবো, তো সাকিব সামনে বসছে, আমি চালাচ্ছি, পিছনে জিবরান। সো জিবরান আবার পিছনে বসে মাঝে মাঝে বমি পায়, সো এই ধরনের আবার কিছু প্রবলেম আছে। জিবরান পিছিয়ে বসতে চায় না, না তো বমি করবো, আমি বলছি কর, অসুবিধা নেই, আমরা গাড়ি থামাবো, তুই বমি করবি। হ্যাঁ আমি গাড়ি বলছি, ওটাও করছি আমরা, গাড়ি থামাইছি, সে বমি করছে, ওর বমি আবার লাগছে, কিছু হচ্ছে, ও থামা খাকা ওইগুলো হয়েছে আর কি। তা ইউজুয়ালি এই টাইপের জিনিসপত্র হয়। তা ফর সাম আননোন রিজন সাকিব বলতেছে যে জীবন তুই সিট বেল্ট বেঁধে নেই, তো জীবন বলছে আমি তো পিছনে আছি, আচ্ছা না পিছনে থাকলে সিট বেল্ট বেঁধে নেই, বেঁধে নেওয়া ভালো। আমি সবসময় পিছিয়ে বসলে আমি সিট বেল্ট বাঁধি, নট ফর সেফটি রিজনস। সুমন ভাই যেভাবে প্রাডো চালায়, মানে এটা ফল গাই টাইপের, বুঝছো, সারাক্ষণ একটা অ্যাকশনের মধ্যে থাকে, সো সিট বেল্ট বাঁধা থাকলে ইটস ইজি টু সিট, আচ্ছা আরাম করে বসা যায়। হ্যাঁ, সো এরকম একটা ব্যাপার। সো যাওয়ার পথে যাচ্ছি, এবং আমার আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে লং ড্রাইভে গেলে আমি কোথা থেকে গাড়ি নিয়ে স্টার্ট করলে আমি একটা সুরা পড়ি, এটা আমার অভ্যেস ছোটবেলা থেকে। সো আমার কোন একটা কারণে আমার একটু ইয়ে লাগছিল, আমি বারবার মানে যখনই আমি গাড়ি থামাইছি, তেল নিতে গেলে গাড়ি থামলেও তখন আমি আবার সুরাপুরি পুরো আবার গাড়ি স্টার্ট করি, এভাবে করছিলাম, এভাবে যাচ্ছি আমরা। সো আমরা তখন কক্সবাজার থেকে প্রায় 60-65 কিলোমিটার আগে, আচ্ছা ওরকম একটা আগে একটা সময় গাড়ি চলতেছে, এভরিথিং ইজ ফাইন। সো গাড়ি নিয়ে আমি আগে, গাড়ি তখন 110 কিলোমিটার পার আওয়ার বা এরকম একটা কিছুটা আছে আর কি, তার মানে আসতেই চলছে তখন। 100 ইজ নট আসতে, আবার জোর, মানে আমি 140 তে চালাই, সো 100 হাইওয়ে খালি থাকলে 100 ইজ ফাইন। সো ওরকম একটা হাইওয়ে এরকম খালি, সকাল তখন পুরো রাস্তা খালি, কেউ নাই, যাচ্ছি। যেতে যেতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার রাস্তার ডান দিকে কিছু দোকান, তখন হচ্ছে অনেক সকাল, মানে তখন সবাই ঘুম থেকে উঠে নাই বা মানে দোকানগুলো খোলে নাই আর কি। সো একটা কয়েকটা দোকান আছে, তারপরে চায়ের দোকান, টঙের দোকান টাইপের, ওইটার সামনে একটা লোক দাঁড়ায় আছে, এবং আমি লোকটার দিকে তাকিয়েছি, আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, লোকটা অ্যাজ ইফ খুব কটমট করে আমার দিকে তাকিয়েছে, মানে কোনো কারণ নাই, মানে তার হাত মানে খুব স্ট্রেইট ভাবে আমার দিকে কটমট করে তাকিয়েছে। এবং আমি রাস্তাটা, আমি যখন ওকে ক্রস করছি, আমার বেশ মাথার মধ্যে আসছে, এবং আমি ওর দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ, ওকে ক্রস করার সময় ওর দিকে তাকায় তাকিয়ে আমি রাস্তাটা ক্রস করছি। বাট ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড এটা আমি, এবং তার কতক্ষণ, তার কয়েক সেকেন্ড পরে ঠাক করে একটা শব্দ হয় গাড়ির নিচে, নিচে একটা কিছু বাড়ি খেয়েছে, এটা একটা কিছু। সো আমি ওটা ইগনোর করি। মাঝে মধ্যে হয় কি, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে ইট টিট ছিটকে এসে ওই যে চাকার তলে পড়লে ওইটা আবার নিচে বাড়ি খেয়ে, এটা বেড়া হচ্ছে, আমি ওইটা একটা আওয়াজ মনে করেছি যে আচ্ছা এটা কিছু না। তার কোথাও 1-1.5 মিনিট পরে একটা টার্ন, সো যেহেতু বাম দিকে টার্ন নিবে রাস্তা, সো আমি তখন যেটা করলাম, গাড়ি স্পিড কমালাম স্বাভাবিকভাবে, এখন স্পিড কমাতে হবে, 100-এ আমি তো টার্ন নিলে প্রবলেম। সো আমি ব্রেকে যখন চাপ দিলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরোপুরি ডেড, আমার ব্রেক কাজ করছে না, এবং লিটারালি ব্রেক কোন রকম কাজই করে নাই,
এবং ওই স্পিডে আমার বাম দিকে টার্ন করতে হয়েছে গাড়িটা, পুরো একটা শার্প টার্ন নিতে হয়েছে। এবং ইউজুয়ালি যেটা সকালবেলা কুয়াশার যে মাটি তো ভেজা, রাস্তা তখন ভেজা, রাইট? সো 100 এর উপরে, এবং ওই অবস্থাতে আমি ব্রেকের মধ্যে মোটামুটি দাঁড়ায় আছি আর কি, কিন্তু ব্রেক করতেছে না, এবং তার মধ্যে শার্প একটা লেফটে টার্ন নিতে হয়েছে আমার। টার্ন নেওয়ার সময় গাড়ির কন্ট্রোল হারিয়ে গেছে পুরোপুরি। এবং মানে এটা মানে ব্যাপারটা ছিল এরকম যে অ্যাজ ইন আমার গাড়িটা পুরোপুরি ডেড, মানে গাড়ির কোনো কন্ট্রোল আমার হাতে নাই। একদম গাড়ি একবার লেফটে যাচ্ছে, আমরা ডাইনা নিতেছি, ডাইনা যাচ্ছে, এরকম কিছুক্ষণ হচ্ছে। তো এরকম হওয়ার সময় সাকিব তখন প্রায় ঘুমিয়ে গেছিল। তো সাকিবের হঠাৎ করে ঘুম ভাঙছে, ভেঙে দেখে যে গাড়ি খালি ডাইনে বাই যাচ্ছে, এবং আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি, আর আমি মুখ দিয়ে খালি বলতেছি ও শিট, এইগুলা বলতেছে কি, স্ল্যাং আসতেছে, কন্ট্রোলে রাখতে পারছে না গাড়ি। মানে ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। এবং এত জোরে একটা গাড়ি যাচ্ছে, কোনো ব্রেক কাজ করতেছে না, মানে দিস ইজ খুব অসহায় লাগছে। আমি ঘুমাইছিলাম, মানে আমি জাস্ট সারা রাত কুয়াশা ছিল, সো টেনশনে আমি ঘুমাইনি। সো তখন সকাল হচ্ছে, আলো আসছে, কুয়াশা কমতেছে, সো ওই সুখে ভালো যা চোখটা বন্ধ করি। তখন হঠাৎ আমি ফিল করলাম যে গাড়িটা একবারে শার্পলি বায়ে ডানে করছে। সো ওইটা আমার কাছে তখন মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে যেটা আনন্যাচারাল। চোখ খুললাম, খুলে দেখি যে গাড়ি একবার লেফটে গিয়ে রাইটে গেল, এবং রাইটে যাওয়ার পরে মানে মিডল অফ দ্য হাইওয়ে দেখে যে একটা সিএনজি আমাদের দিকে আসতেছে। আচ্ছা, মানে পুরো রাস্তা খালি, কোনো মানুষজন নেই। আচ্ছা, সো আমার যেটা হয়েছে, আমি এক্স্যাক্টলি 1 বছর আগে I went to কক্সবাজার driving my own car and I did something really stupid. I fell asleep. আচ্ছা, While driving I fell asleep. Just 14 কিলোমিটার আগে কক্সবাজারের I fell asleep. গাড়ি রাস্তা থেকে মাটিতে পড়ে I had a bad accident, very bad accident. আমার সাথে আমার একটা ফ্রেন্ড এন্ড কলিগ ছিল, he was hurt, 3 মাস হসপিটালে পিঠের ব্যথা এসে। ফর্চুনেটলি মানে ওইরকম সিরিয়াস ইনজুরি হয়নি, হি গট বেটার এন্ড এভরিথিং। আমার মাশাআল্লাহ কিছুই হয়নি, গাড়ি ধ্বংস হয়ে গেছিল আর কি। আচ্ছা, মানে আল্লাহ জাস্ট বাঁচাই দিছিল আর কি। সো ওইটার পরে আমি আর কক্সবাজার যাইনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওইটার পরে আমি কক্সবাজার যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, So তারপরে আবার ঘুমিয়ে গেছি সকালে, আবার ঘুম থেকে উঠে দেখি গাড়ি আউট অফ কন্ট্রোল। আচ্ছা, আমার না পুরো ডেজ, এন্ড আমি তো সুমনের দিকে তাকাই নাই। সো আমি ঘুম থেকে উঠে আমার তো ফ্ল্যাশব্যাক হয়েছে। সো আমি ভাবছি সুমন ঘুমিয়ে গেছে, কিন্তু যেটা কখনোই হওয়ার কথা না। মানে সারা জীবন ওনার সাথে বাইরে চালাইছি সকালটা, হি নেভার ফলস asleep। বাট তখন যেটা হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি আমি ভাবছি সুমন ঘুমিয়ে গেছে, এন্ড চোখ খুলে দেখি যে আমরা ডাইরেক্টলি একটা সিএনজির দিকে যেতেছি। আচ্ছা, সিএনজি আসতেছে, এন্ড আই থট হি ওয়াজ asleep. সো আমি ধাম করে আমার ডান হাত দিয়ে স্টিয়ারিংটা বাম দিকে ঘুরেছি। সুমন ভাই স্টিয়ারিং ধরে আছে, বাম দিকে টান দিছি তো সুমন ভাই ঘুরেছে। সো দুজন টান দিছি তো গাড়িটা বামে গেছে, এন্ড উই সোয়ার্ভড, আর সিএনজিটার সাথে বাড়ি খাই নাই। মানে গাড়িটার ব্যাপারটা হচ্ছে স্টিয়ারিংটা এরকম শক্ত টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল, তখন স্টিয়ারিং ঠিক মতো ঘুরতেছে না, আমাদের কন্ট্রোলেই নেই। স্টিয়ারিং আমরা বাম দিকে দিলে ওটা ডান দিকে চলে যাচ্ছে, এই টাইপের হচ্ছে আর কি। সো তখন সাকিব যখন টান দিছে, আমিও তো ঘোরানোর চেষ্টা করতেছি, আমার তো ঘুরতেছে না। সাকিব আর আমি দুজন মিলে যখন বাম দিকে ঘুরেছে, তখন স্টিয়ারিং ঘুরছে, নাহলে ঘুরতো না। সাকিবের তখন ঘুম না ভাঙলে সমস্যা ছিল আর কি। অথবা সিএনজির সাথে হেড টু হেড একটা কলিশন হতো আমাদের। ওকে, এনিওয়েজ সিএনজিটা বেঁচে যায়, বাট আমরা যখন বায়ে যাওয়ার পরে একটা গাছ থাকে বাম দিকে হাইওয়ের পাশে। This track was downloaded from FusionBD.com. গাছের মধ্যে আমরা বাড়ি খাই। আচ্ছা, গাছের মধ্যে গাড়িটা সিভিয়ারলি বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমাদের গাড়িটা জাম্প করে আকাশে, জাম্প করে 180 ডিগ্রি ঘুরে তারপরে আবার রাস্তার বাইরে পড়ে যেতে থাকে। যখন পড়ে যেতে থাকে তখন আরেকটা গাছ থেকে গাছের মধ্যে গিয়ে আবার বাড়ি খায়, পরপর দুটা গাছ আর কি। সো তারপরে গাড়ি যখন থামার পর আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের কারো তেমন কিছু হয় নাই। আমার বুড়ি বেয়ে বাড়ি খেয়েছি, পেজে ঘাড়ে এই একটু হাত কাটছে, মানে টুকটাক ব্যথা পাইছে আর কি। সাকিবেরও তেমন কিছু হয় না, আঙ্গুলে একটু ছিলছে, আর জিব্রানের কিছুই হয় নাই। আমরা বেঁচে গেছি, বাট গাড়ি পুরোপুরি ধ্বংস। মানে ধ্বংস মানে হ্যাঁ, আমার প্রাড়ও, এবং এটা এই দুঃখে আমি এই কয়েকদিন আছি, আমার গাড়ি নেই এখন। বাট এই আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা বেঁচে গেছি, বাট আমাদের গাড়ির ছবি যদি কেউ দেখে, ইনফ্যাক্ট আমার ফেসবুকে অনেক ফেসবুক ফ্রেন্ডস আছে, তারা অলরেডি দেখছে আমার গাড়ির কি অবস্থা। এটা ভয়াবহ, এবং আল্লাহ জাস্ট আমাদের ওই দিন বাঁচাই দিচ্ছে আর কি। জাস্ট মানে কিভাবে বাঁচি জানি না, বাট বেঁচে গেছি। এবং সেম 1 বছর আগে সাকিবের সেম একটা জিনিস হলো, কিন্তু এটাই খুব অবাক লাগছে। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা গাড়ি ছাড়ার পরে আমি আমার অফিসে কল দিচ্ছি, আমার এজেন্ট আসছে, এসে এই গাড়ি নেওয়ার ব্যবস্থা করছে, আরেকটা গাড়ি এনে দিচ্ছে। আমরা ওইটা নিয়ে আমরা তখনও চিন্তা করছি আমরা কক্সবাজার যাবো, আমাদের ফ্রেন্ডের বিয়া, ওইখানে আমরা যাবো।
এবং ওই দিনই বিয়ে। আচ্ছা। এবং মানে আমরা দুই ফ্রেন্ডের বিয়ে, মানে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বিয়ে করছে, সেরকম একটা ব্যাপার আর কি। যেই ছেলেটার বিয়ে হচ্ছে, এই ছেলেটা 1 বছর আগে সাকিবের সাথে গাড়িতে ছিল, যেখানে আমি তো সবই বুঝতে তুমি তো জানো, পারি। তারপর আমি দর্শকদের জন্য বলছি। হ্যাঁ। এবং আমরা তারপর একটা গাড়িতে উঠি, আর একটা গাড়ি আসে, আমার এজেন্ট একটা গাড়ি নিয়ে আসে অফিসের, ওই গাড়িতে করে আমরা কক্সবাজারের দিকে স্টার্ট করি। কিছুক্ষণ পর যাওয়ার পরে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মানে ব্যাড লাকের একটা লিমিট থাকে আর কি। এর আগে আবার আমাদের অফিসে সবাই বাসে করে আসতেছিল, আমরা ঢাকা থেকে একসাথে রওনা দিয়েছিলাম, আমরা আমাদের সুমুভা গাড়িতে, আর বাসে এভরিবডি সেটিকে নেভিল টেবিল সবাই। সো মজার ব্যাপার হচ্ছে গাড়ি যখন যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওখানে বাস এসে থামছে, আমি তো ফোনে জানাইছি ওদেরকে, তোরা এসে আমাদেরকে বলছে যে তোরা বাসে চলে আয়। আমরা তখন না, আমি গাড়ি আসতেছে, আমরা গাড়ি আসতেছে, আমরা বাস, আর একটা গাড়ি আনানো হচ্ছে, গাড়ি আনানো হচ্ছে, তো আমরা গাড়ি করে চলে যাবো। সো এরপরে আমাদের কি হলো, গাড়ির চাকা পাংচার, এবং গাড়ি থামলো। থামার পরে আমরা এটা আবার হাসাহাসি উঠছে যে কি কপাল, মানে এরপরে সো গাড়ির চাকা ঠিক করা হলো, গাড়ির পরে উঠলাম, উঠে এবং যেতে যেতে তখন কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হঠাৎ করে একটা সময় গাড়ির চাকা আবার পাংচার হয়ে গেল। আবার যে চাকাটা রিপ্লেস করছে ওটাই পাংচার হয়েছে। আচ্ছা। এবং চাকাটা পাংচার হওয়ার পরে সাকিব গাড়ি থেকে নেমে বলে কি, যে শুনবো এটা কি, যে কি, দিস ইজ দ্য এক্সাক্ট প্লেস যেখানে আমি 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। এবং আমরা তাকে দেখে আসলো তাই, ঠিক যেইখানে এক্সাক্ট সেম প্লেস, স্পট ওয়্যার মাই কার লেফট দ্য রোড, মাটিতে নেমে গাছ টাছ ভেঙে গেছে, ঠিক ওইখানে আমাদের গাড়িটা থামছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু বলতেছি না যে ওই এরিয়াতে, ওই এরিয়া না, এক্স্যাক্টলি ওই জায়গাটায়, যেখানে আমার গাড়ি নামছে রাস্তা থেকে, ওইখানেই ওটা থামছে আর কি। মানে আমি তখন ওদেরকে দেখাইছি যে এই গাছে বাড়ি খেয়েছে, এইখানে গেছে, এখানে গিয়ে থামছে। সো ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড। আমি কোইন্সিডেন্স আমি একদমই বিলিভ করি না, এটা সাকিব জানে, আমি কখনোই বলি না যে কোইন্সিডেন্স। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা ওইখানে ছিলাম বেশ কিছুক্ষণ, গাড়ি তারপর ঠিক হয় না, তারপরে আলটিমেটলি ইরেশকে কল দিলাম। ইরেশ তখন ইরেশের কল দিই, আমরা নেভিলকে ফোন দিছি। নেভিল হচ্ছে আমার ফ্রেন্ডের কলিগ, নেভিলকে ফোন দিছি। নেভিল কল ইরেশের ড্রাইভার, ইরেশ কিন্তু জানে না। ড্রাইভারকে ফোন দিচ্ছে, ড্রাইভার আমার সাথে কথা বলছে। ইরেশের গাড়ি এসে আমাদেরকে নিয়ে স্ট্রেট কক্সবাজার হসপিটাল, সুমন ভাইকে হসপিটালে দেখাইছি। সুমন ভাইকে হসপিটাল পেলে তো ওরা আকাশের চাঁদ পেল আর কি, সবাই ছবি তুলতে ব্যস্ত। কিসের ট্রিটমেন্ট? হ্যাঁ, ছবি তুলে আমার ছবি বলে যে ভাই আমি শার্ট খোলা, ভাই আমার খালি গায়ে ছবি তুলবেন কেন, আমি শার্টটা পরে নি, মানে এইটা অবস্থা। এনিওয়েজ, এটা অন্য কাহিনী। এগুলা হয়ে তারপরে ফাইনালি আমরা হোটেলে গেলাম, গিয়ে গাড়িটা ছাড়লাম। তো হোটেলে আমরা যাচ্ছি, যখন গিয়ে আমরা ডিসাইড করছি যে হোটেলে ব্যাগ রেখে আমরা খেতে যাচ্ছি, তখন ইলিশের দেখা হচ্ছে। ইলিশ এসে আমার কি জানি বলার জন্য প্রিপেয়ার হচ্ছে। বুঝলি দোস্ত, এখন টাইম নেই, খাইতে যেতেছি, আসে কথা হবে। তো ও খুব খেপছে, এইভাবে ওকে ইয়ে করলাম কেন। তবে সে গিয়ে আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে বলছে যে হ্যাঁ, রকস্টার গুলো আসছে, কি মুড একজনের। ওরা বলে হ্যাঁ, ওরা তো একটু ইয়ে হবেই, ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বেসিক্যালি আমরা ইরেশের গাড়িটারে ইউজ করছি, ড্রাইভার ইউজ করছি, কিন্তু ইরেশ জানে না যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, হি দেন ফাউন্ড আউট। আচ্ছা, কিন্তু মানে একই জায়গায় একই ঘটনা দুইবার, মানে এই ব্যাপারটা ওই জায়গাটা নাকি খারাপ। এখন আমাদের এই ঘটনা বলার পিছনে কারণ হচ্ছে, আমরা তখন যেটা হয় আর কি, যে আমরা নামার পর তো অনেকক্ষণ এখানে ছিলাম, আশেপাশের লোকজন জ্বর হয়ে গেছে, তখন তাদের জিজ্ঞেস করলাম। একজন এসে বললো কি যে এই 5-7 দিন আগে একটা নোয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখানে, এবং ড্রাইভারটা মারা গেছে। তখন আমি বললাম যে এখানে কি অ্যাক্সিডেন্ট হয় নাকি। তারপর দেখলাম যে এই জায়গাটাতে নাকি বেশ কিছু ঢাকা কক্সবাজার রুটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই জায়গাটাতে নাকি বেশি হয়। আচ্ছা, মানে অনেক বেশি হয়। সো এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, যে বিকজ আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজের কথাই নিজে বলতেছি, বাট আমার ধারণা আই এম এ ভেরি গুড ড্রাইভার। আমি খুব ভালো গাড়ি চালাই, এবং আমি হাইওয়েতে আল্লাহর মতে বেশ এক্সপার্ট। আমি ইভেন এটাও জানি কোন হাইওয়েতে ট্রাকের স্পিড কত, বাসের স্পিড কত, এক হাইওয়েতে স্পিড এক রকম হয়, এটাও আমার মুখস্থ। সো আমি অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করছি, গাড়ি কন্ট্রোলে আসে নাই। সো আমার কাছে জিনিসটা অনেক ইনসাল্টিং মনে লাগছে আর কি, যে কি ব্যাপার, আমি গাড়িটা কন্ট্রোলে রাখতে পারলাম না, এরকম। Yes, so I remember the brakes, because Sunmay pore bolche মানে accident pore like what happened. So it was a brake failed, and I remember brake failed because আমার মানে Sunmay তো ব্রেক রূপে দাঁড়ায় আছে, চাপ দিয়ে দাঁড়ায় আছে ব্রেক রূপে। সো কে করে আওয়াজ শোনার কথা, মানে আমি নিজে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি ব্রেক রূপে দাঁড়ায় গেছিলাম। সো আমি সারাক্ষণ একটা স্ক্রিচ শুনছি, ক্যাচ কোচ মাটির উপর দিয়ে স্ক্রিচ করতেছে, মানে টায়ারের আওয়াজ ফাটায় শুনছি আমি। এখানে আমার ঘুম ভাঙছে নট বাই নয়েজ, ঘুম ভাঙছে বিকজ গাড়িটা এমনি করতেছিল, আর খুব ফাস্ট এমনি, মানে ডান দিকে বাম দিকে করছিল খুব ফাস্ট। এর জন্য ওই ডান দিক বাম দিক করলে একটা ফ্রিকশনের আওয়াজ হবে, ক্যাচ কুচ, খুব হালকা একটা ক্যাচ কুচ হয়, যে নতুন জুতা পরে ফ্লোরে একটা আওয়াজ হয় না, ওইরকম একটা আওয়াজ। ব্রেকের কোনো মানে গাড়িটা যে চাকারে ব্রেক হচ্ছে, চাকা লক হবে, ব্রেকের একটা স্ক্রিচ হবে,
কিচ্ছু নাই, এবং পুরো রাস্তায় কোনো নয়েজ নাই। মানে হার্ড ব্রেক গুলো তো একটা এখন এবিএস সিস্টেমের জন্য ওইভাবে স্কিড করে না, স্কিড না করলেও তো একটা ব্রেকের একটা তো দাগ অবশ্যই কিছু একটা থাকবে, কিচ্ছু নাই, মানে ব্রেক ধরেই নেই, মানে ব্রেক ওয়াজ টোটালি ডেড, মানে ব্রেকের সাথে কোনো কানেকশনই ছিল না গাড়ির। গানে গানে কাছে টানে FM, haunted by Airtel. আশা করি যে ঘটনাটা শুনলেন সেই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি। FM, haunted by Airtel. রাইট, বিরতির পরে আবারও ফিরে এলাম আমি রাসেল। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাব ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আমার সামনে রয়েছে সেটা তিনি লিখছেন যে আমি মিহির ফ্রম ইন্ডিয়া। বাংলাদেশ আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি বাংলাদেশকে। বাংলাদেশের প্রতি আমার এত টান কেন আমি জানি না। ইচ্ছে আছে সুযোগ পেলে একবার ঠিক বাংলাদেশ যাব। যাই হোক, তোমাদের ভূত এফএম এর স্টোরিগুলো বেশ ভালো লাগে। আমাদের এখানেও ভূত এফএম ধরে না, তাই আমরা মানে নেট থেকে শুনি এবং একা স্টোরিগুলো শুনি। খুব ভয় লাগে, বেশ মজা পাই, এক কথায় ফাটাফাটি লাগে। যাই হোক, বেশি কিছু লিখলাম না, পারলে মেলটা পড়ো। আর তোমাদের কাছেও বেশি কিছু ভয়ের অপেক্ষায় রয়েছি। ভালো থেকো। মিহির, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পড়ে ফেললাম ছোট্ট একটি ইমেল এবং তারপরে চলে যাব একটা ঘটনায়, এবং ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেলোয়ার। আমি দেলোয়ার ফ্রম ছাপানিয়া, এবং তিনি বলেছেন যে আমি আসতে পারবো না, ভালো লাগলে এই আমার ঘটনাটা শোনাতে পারেন। লিখছেন দেলোয়ার, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটি ছিল 3টি গ্রামের কৃষকদের জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটি অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়, এবং মৃতের সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলোকে রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটি হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। সেই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু আছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি, এমনও অনেকের ঘটনা রয়েছে। যাই হোক, গ্রামে আমাদের আড্ডা। আমাদের ব্যাচের সবাই জড়ো হয়েছে সিনিয়র এক ভাইয়ের বাসায় পরের দিন একটা অনুষ্ঠানের দায়িত্ব বন্টনের উদ্দেশ্যে। অল্প কিছু কাজ, অনেক মানুষ, তাই খুব দ্রুত যার যার কাজ ঠিক করে দেওয়া হলো।
এরপর শুরু হলো আড্ডা। রাতের বেলা আড্ডায় সচরাচর যা ঘটে থাকে তা কথায় কথায় শুধু হলো কথা হলো প্রেতাত্মা, অশরীরী ভূতের গল্প। এক পর্যায়ে সোহেল ভাই তার নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেই ঘটনাটাই বলছি। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেগার খাঁটি বলাটাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম, ঋণের টাকা তুলতে, ফিরতাম রাতে। সম্বল ছিল আমার সাইকেলটা। যে দিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, কিন্তু কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। দেওভোগ কৃষি জমি